আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা লেজার অ্যান্ড ফটোনিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে আইনস্টাইনের এ ও বি সহগ নির্ণয়। তো এটা এভাবেও আসতে পারে যে তাপগতিবিদ্যার যুক্তি দ্বারা আইনস্টাইন এ ও বি সহগের রাশিমালা প্রতিপাদন করো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তো এটা আমরা আজকে সলভ করব। তো আইনস্টাইনের এ ও বি সহগ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে একটা ব্যবস্থা ধরে নিতে হবে, যেখানে আমরা যে কার্যকর পদার্থটা সেটা কোথায় রাখবো, সেটা হচ্ছে একটা ব্ল্যাক বডি বা কৃষ্ণবস্তুর গায়ে স্থাপন করব। তো কৃষ্ণবস্তু কি? কৃষ্ণবস্তু হচ্ছে এমন একটা নিখুঁত পদার্থ যা সব ধরনের তাপীয় বিকিরণ বা রেডিয়েশন সম্পূর্ণভাবে শোষণ করে নিতে পারে, অর্থাৎ তার উপর কোনো আলো বা তাপ প্রতিফলিত হয় না। মানে যখন কৃষ্ণবস্তু উত্তপ্ত হয়, এটি নির্দিষ্ট তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত তাপ বিকিরণ করে। তো এই বিকিরণকে বলা হয় হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তো আসলে নিখুঁত কৃষ্ণবস্তু প্রকৃতিতে নেই, তবে কালো রঙের খুব ছিদ্রযুক্ত ঘর, যেমন ছোট গহ্বর, প্রায় কৃষ্ণবস্তুর মতো কাজ করে। তো সূর্যের যে পৃষ্ঠ রয়েছে সেটাও প্রায় কৃষ্ণবস্তুর মতো আচরণ করে। তো তাপমাত্রা অনুযায়ী আলো তাপ বিকিরণ করতে পারে সূর্য। মানে ব্ল্যাক বডি বা কৃষ্ণবস্তু হচ্ছে সব আলো শোষণ করে এমন নিখুঁত কোনো বস্তু। তো এই যে আইনস্টাইনের এ ও বি সহগ নির্ণয় করার জন্য আমাদেরকে এই ধরনের একটা নিখুঁত বস্তু নিতে হবে বা কৃষ্ণ বস্তু নিতে হবে। তো ধরো একটা ছোট গড় আমরা বিবেচনা করে নিলাম, যেটার দেয়ালগুলো টি তাপমাত্রার কৃষ্ণ বস্তু দিয়ে তৈরি। মানে এখানে যদি আলোক রশ্মি আসে, এই আলোগুলো প্রতিফলিত আর হবে না, অর্থাৎ এখানে আলোগুলো এসে শোষিত হয়ে যাবে, অর্থাৎ এই দেয়ালগুলো সেটা শোষণ করে নেবে। তো আর এই দেয়ালটা হবে কালো রঙের, যাতে করে এই আলোটা সে শোষণ করতে পারে। আবার এই যেহেতু এটাকে আমরা টি তাপমাত্রা ধরে নিলাম, তো এই টি তাপমাত্রার ক্ষেত্রে সে চাইলে তাপমাত্রা অনুযায়ী তাপ বিকিরণও করতে পারবে। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো আলো বা তাপের কণা দেয়ালে লাগলেই সেটা পুরোপুরি শোষিত হয়ে যাবে। তো ঘরের ভিতরে থাকা স্থানকে আমরা ব্ল্যাক বডি, ক্যাভিটি বা গহ্বর বলতে পারি। তো এই যে বিকিরিত হচ্ছে, এর শক্তি ও বর্ণালী কেবল তাপমাত্রার উপর নির্ভর করে। তো ধরো আমরা একটা কার্যকর পদার্থ এখানে স্থাপন করব, মানে দেয়ালের গায়ে স্থাপন করব একটা কার্যকর পদার্থ। তো সেটার তাপমাত্রা হচ্ছে, ধরে নাও যে T1, যেটার তাপমাত্রা হবে এই যে দেয়ালটা রয়েছে দেয়ালের তাপমাত্রা থেকে কম, অর্থাৎ দেয়ালের তাপমাত্রা বেশি। তো আমি যদি একটা সহজ উদাহরণ দিই, মানে মনে করো একটা হাত, যে হাতটা খুবই ঠান্ডা, আর একজনের হাত, যার হাত খুবই গরম। দুইটা হাত যদি একসাথে রাখা হয়, তাহলে কি হবে? গরম হাত থেকে যে গরম বা তাপমাত্রাটা রয়েছে সেটা ঠান্ডা হাতের মধ্যে চলে যাবে। একটা সময় ওই দুইটা হাতের যে তাপমাত্রা সেটা সেম হয়ে যাবে। আস্তে আস্তে তাপ আদান প্রদানের মাধ্যমে একটা সময় দুজনের হাতের যে তাপমাত্রা সেটা সেম হয়ে যায়। তো এই যে সেম ব্যাপারটা এখানে হবে, যদি আমরা কম তাপমাত্রার কোনো একটা বস্তু এখানে এনে স্থাপন করি, তাহলে এই বেশি তাপমাত্রা থেকে যে তাপটা সেটা অবশ্যই কম তাপমাত্রার বস্তুর মধ্যে স্থানান্তরিত হবে, এবং একটা সময় এই দুজনের তাপমাত্রা সেম হয়ে যাবে। আর ওই অবস্থাটাকে আমরা বলে থাকি হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থা বা থার্মোডাইনামিক অবস্থা বা সাম্যাবস্থা। তো আইনস্টাইনের এ ও বি সহগ নির্ণয় করার জন্য আমাদের এরকম একটা ব্যবস্থা প্রয়োজন হবে, যেখানে ব্ল্যাক বডি থাকবে বা কৃষ্ণ বস্তু থাকবে, যার দেয়ালে বা গায়ে আমরা এমন একটা কার্যকর বস্তু স্থাপন করব যেটা তাপমাত্রা কম হতে পারে। এবং এই যে তাপমাত্রাটা এবং এই ব্ল্যাক বডির গায়ে যে তাপমাত্রা, দুজনের যখন সাম্যাবস্থায় আসবে, ভারসাম্যপূর্ণ অবস্থায় আসবে, তখনই মূলত আমাদের এ ও বি সহগটা নির্ণয় করা সম্ভব হবে। তো এবার খেয়াল করি, আমাদের আইনস্টাইনের এ সহগটা মূলত স্বতঃস্ফূর্ত ফোটনের যে স্বতঃস্ফূর্ত নিঃসরণটা হয় সেটার সাথে সম্পর্কিত, এবং বি সহগটা হচ্ছে ফোটনের শোষণ এবং উদ্দীপিত নিঃসরণের সাথে সম্পর্কিত। তো কি বললাম, যে এ সহগটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নিঃসরণ, এবং বি সহগটা হচ্ছে শোষণ, ফোটনের শোষণ বা অ্যাবজর্পশন এবং স্টিমুলেটেড এমিশনের সাথে সম্পর্কিত। তো এবার আমরা আনসারটা লক্ষ্য করি। এখানে কি লিখছি, যে এই জায়গায় আমরা যা যা বলছি সেটাই, মানে আমাদের যে ব্যবস্থাটা সেটা হবে, আমরা গত ক্লাসে স্বতঃস্ফূর্ত নিঃসরণ, তারপর হচ্ছে শোষণ এবং উদ্দীপিত নিঃসরণ বা স্টিমুলেটেড এমিশন সম্পর্কে বিস্তারিত জেনেছি।
তোমরা যদি ওইটা না দেখে থাকো অবশ্যই দেখে তারপর এ ও বি সহগটা নির্ণয় করবা, তাহলে বুঝতে আরও বেশি ইজি হবে। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দিয়ে দিব, তো সেখান থেকে দেখে নিতে পারবা। তো আইনস্টাইনের এ সহগ হচ্ছে ফোটনের স্বতঃস্ফূর্ত নিঃসরণের সাথে এবং বি সহগটা হচ্ছে ফোটনের শোষণ ও উদ্দীপিত নিঃসরণের সাথে সম্পর্কিত একটি রাশি। তো এর রাশিমালা নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে? সম্পূর্ণরূপে তাপগতীয় পদ্ধতি ব্যবহার করতে হবে। তো তাপগতীয় পদ্ধতি মানে হচ্ছে এই যে এখানে আমরা লিখছি যে কার্যকর পদার্থটিকে টি তাপমাত্রার দেয়াল বিশিষ্ট কৃষ্ণ বস্তুর গায়ে স্থাপন করা হলো। তো ব্যবস্থাটিকে যখন তাপগতীয় সাম্যাবস্থায় উপনীত হয় তখন তাড়িত চুম্বক শক্তি ঘনত্বের জন্য প্লাঙ্কের কৃষ্ণ বস্তু সূত্রটি হয়। তো এক্ষেত্রে আমাদের প্লাঙ্কের কৃষ্ণ বস্তু সূত্রটি লিখতে হবে, যেটা এখানে আর প্রতিপাদন করতে হবে না, সরাসরি আমরা প্লাঙ্কের তাড়িত চুম্বক শক্তি ঘনত্বের যে সূত্রটা এখানে সরাসরি লিখে নিব। তো এইগুলার প্রত্যেকটা রাশির যে পরিচয় সেই সম্পর্কে আমরা জেনে নিই। তো এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে প্লাঙ্কের বিকিরণ সূত্র, মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নিউতে কতটুকু শক্তি আছে বা এনার্জি ডেন্সিটি কতটুকু সেটা নির্দেশ করে এই সম্পূর্ণটা দ্বারা। কম্পাঙ্ক নিউতে ইলেকট্রনের বিকিরণের শক্তি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে প্রতি একক আয়তনে কতটুকু শক্তি আছে সেটা নির্দেশ করে হচ্ছে এই রো নিউ দ্বারা। তো এখানে আমরা এখানে CN লিখব। তো CN মানে কি? CN মানে হচ্ছে C/N। তো এখানে C হচ্ছে আলোর বেগ এবং N হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে কোনো মাধ্যমের মধ্যে আলো শূন্য স্থানের তুলনায় কত ধীরে চলে সেটাই এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে জানা যায়। এই N যত বড় হবে আলো তত ধীরে ধীরে চলবে। তো এই 8π² এই অংশটুকু দ্বারা এটা কিভাবে আসছে? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মোট গণনা থেকে আসছে, মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নিউতে কতগুলো সম্ভাব্য তরঙ্গ থাকতে পারে সেটা এই 8π² দ্বারা নির্দেশ করা হয়। তো এবার এই অংশটুকু দ্বারা কি বোঝায়? যে hν/e⁻⁻⁻1। আমরা সকলেই জানি যে একটা ফোটনের যে মোট শক্তি সেটা নির্দেশ করে হচ্ছে hν দ্বারা, মানে একটা ফোটনের শক্তি হবে hν পরিমাণ। তাহলে hν হচ্ছে একটা ফোটনের শক্তি, আর e⁻hν/1 আসছে তাপমাত্রা T এর কারণে, যেটা বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন থেকে আমরা পাই। মানে তাপমাত্রা যত বেশি হবে ফোটনের সংখ্যা তত বেশি হবে, এটা নির্দেশ করে হচ্ছে এই অংশটুকু। তো এতক্ষণ আমরা 1 নং সমীকরণে প্লাঙ্কের কৃষ্ণ বস্তু সূত্রটা দ্বারা আসলে কি কি বোঝায় সেটা জানলাম। তো আমরা এখন এ ও বি সহগ নির্ণয় করার দিকে যাই, কারণ এটা তো প্রতিপাদন আমাদেরকে বলে না এখানে করার জন্য, এটা সরাসরি তোমার সূত্রটা এখানে নিয়ে আসতে হবে এবং তোমার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো তার পরবর্তী থেকে আমরা শুরু করি। তো এ পর্যায়ে লক্ষ্য করো এখানে কি লিখছে? এই অবস্থায় বস্তুটি স্বতঃস্ফূর্ত নিঃসরণ, উদ্দীপিত নিঃসরণ ও শোষণ প্রক্রিয়ার অধীনে হবে। যেহেতু সিস্টেম তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে তাই স্তর 1 হতে স্তর 2তে প্রতি সেকেন্ডে স্থানান্তর সংখ্যার সমান হবে। তো এই ব্যাপারটা আমি এখানে একটু বুঝাই দিই, তারপর আনসারটা আমরা লিখবো। হ্যাঁ, আমরা গত ক্লাসে কি করছিলাম? স্বতঃস্ফূর্ত নিঃসরণ, শোষণ এবং স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপিত নিঃসরণ সম্পর্কে জেনেছিলাম। এখানে আমি একটু রিপিট করি যাতে করে বুঝতে বেশি সুবিধা হয়। তো এই অ্যাবজর্পশন বা শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে যখন অ্যাটমগুলা গ্রাউন্ড স্টেটের মধ্যে থাকে, তো স্বাভাবিকভাবে গ্রাউন্ড স্টেটের মধ্যে অ্যাটমগুলা বেশি সংখ্যক থাকে এই এক্সাইটেড স্টেট বা আপার স্টেটের তুলনায়। তো একটা অ্যাটমকে যখন আমরা উত্তেজিত করব, মানে উত্তেজিত কখন হবে? যখন বাইরে থেকে একটা hν শক্তির ফোটন আসবে। হ্যাঁ, hν শক্তির ফোটন এসে এটাকে আঘাত করবে, তখন এটা কি করবে? hν শক্তিটাকে শোষণ করে সে উপরের স্টেটে বা আপার স্টেটে চলে যাবে, এক্সাইটেড স্টেটে চলে যাবে। তো এই যে ফোটনটা, এই ফোটনটা কোত্থেকে আসে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি তৈরি করে? এই ফোটনটা তৈরি করে, যেটা গঠিত হয় হচ্ছে স্মল টাইনি পার্টিকেল, যার এনার্জি হচ্ছে hν। তো এই ফোটন সম্পর্কে প্রথম বলেন হচ্ছে প্লাঙ্কস 1900 সালে। হ্যাঁ, তো এই প্লাঙ্কস থিওরিকে বেস মেনে এই আইনস্টাইন কোফিশিয়েন্ট বা আইনস্টাইন সহগগুলা ডেরিভেশন করা হয়। তো যখন অ্যাটমের উপর hν ফোটন আপতিত হয় তখন গ্রাউন্ড স্টেট থেকে অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করে বা শোষণ করে এক্সাইটেড স্টেট বা আপার স্টেটের মধ্যে চলে যায়। আর এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে স্টিমুলেটেড বা ইনডিউস অ্যাবজর্পশন বা উদ্দীপিত শোষণ। আর এটা বাইরে থেকে যে এনার্জিটা আসে, hν শক্তিটা আসে, সেটার কারণেই হয়। আর এই hν এর মানটা হয় হচ্ছে
এটা যদি E1 শক্তি স্তর হয়, এটা E2 শক্তি স্তর, আর E1 শক্তি স্তরে যদি N1 সংখ্যক অ্যাটম থাকে এবং E2 শক্তি স্তরে N2 সংখ্যক অ্যাটম থাকে, তাহলে এই যে H নিউটা অ্যাবজর্ব করে নিল, এটা হবে E2 মাইনাস E1, মানে এটার ডিফারেন্স বা পার্থক্যটা সমান হবে H নিউটা। এবার স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণ কি? এই যে অ্যাটমটা এখান থেকে এই আপার স্টেট বা এক্সাইটেড স্টেটে চলে গেল, এবার এখানে কি সারা জীবনেই থাকবে এই অ্যাটমটা? উত্তর হচ্ছে না, সারা জীবন থাকবে না। এখানে একটা নির্দিষ্ট সময়ের পর এই আপার স্টেট থেকে আবার গ্রাউন্ড স্টেটে চলে আসবে। সেই সময়টা হচ্ছে 10⁻8 সেকেন্ড। তো আমরা খেয়াল করলে দেখব যে এই স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণটা কিভাবে ঘটে। তো এই যে অ্যাটমটা এই গ্রাউন্ড স্টেট থেকে আপার স্টেটে আসলো, সে কি করবে 10⁻8 সেকেন্ড পর্যন্ত এখানে স্টে করবে বা স্থায়িত্ব হবে 10⁻8 সেকেন্ড। তারপর সে আপনি কি করবে, এই গ্রাউন্ড স্টেটে চলে আসবে। তো এই যে গ্রাউন্ড স্টেটে চলে আসলো, তখন এই H নিউ যে শোষণ করছিল না, ওই H নিউটা আবার কি করবে, ত্যাগ করে দিবে। H নিউটা এমিট করে দিবে। H নিউ এমিট করে সে আবার আপার স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসবে। আর এটাকে বলা হয় হচ্ছে স্বতঃস্ফূর্ত নিঃসরণ বা স্পন্টেনিয়াস এমিশন। তো শক্তি হচ্ছে E1 থেকে E2 এবং এখানে অ্যাটম সংখ্যা N1 N2। তো এবার আমরা স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপিত নিঃসরণ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে লেজার লাইটের বেসিক প্রিন্সিপাল, অর্থাৎ এইটার মাধ্যমেই আমরা লেজার লাইট তৈরি করতে পারি। তো এখানে লক্ষ্য করলে দেখব যে স্পন্টেনিয়াস এমিশন যা আপনি কি করে, এই অ্যাটমটা নিচে চলে আসে 10⁻8 সেকেন্ড পর। তো এই যে এই অ্যাটমটাকে আমরা অন্যভাবে এই গ্রাউন্ড স্টেটে নিয়ে আসতে পারি, আর ওই অন্যভাবে আনার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় স্টিমুলেটেড এমিশন। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, বাইরে থেকে এনার্জি আপতিত করতে হবে বা ইনসিডেন্ট করতে হবে। মানে এই যে উপর থেকে নিচে আনার জন্য এক্সট্রা আমাদের H নিউ পরিমাণ শক্তি এখানে আপতিত করতে হবে, তারপর এটা অ্যাবজর্ব করে নেবে H নিউ। আগে থেকে এই যে এখান থেকে এই নিচ থেকে গ্রাউন্ড স্টেট থেকে যখন উপরে গিয়েছিল, তখন তো একটা H নিউ সে শোষণ করে নিয়েছিল, তো সেটা তো এটার ভিতরে আছে। আবার এক্সট্রা আরেকটা H নিউ কি করলাম, এখানে আপতিত করলাম, যার ফলে এর ভিতরে দুইটা H নিউ পরিমাণ শক্তি আছে। যখন সে আপার স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসবে, তখন এই দুইটা H নিউ কি করবে, নিঃসরণ করে দিবে বা এমিট করে দিবে। তো এই যে আমরা দুইটা এমিট হওয়া ফোটন দেখতেছি, এই দুইটা ফোটনের শক্তি, ফেজ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, স্টেট অফ পোলারাইজেশন সবকিছুই সেম। এটা প্রডিউস করে হচ্ছে লেজার লাইট। আমরা যে লেজার লাইট একটা নির্দিষ্ট দিকে দেখি, এই নির্দিষ্ট দিকটা তৈরি করে হচ্ছে এই পদ্ধতিটা বা স্টিমুলেটেড এমিশন। তো এবার এখানে লক্ষ্য করো যে স্টিমুলেটেড অ্যাবজর্পশন বা শোষণটা রয়েছে বা উদ্দীপিত শোষণ রয়েছে, সেটার আমরা শোষণের হার বা রেট অফ স্টিমুলেটেড এমিশন বের করব। তো এই যে শোষণের যে রেট বা হার রয়েছে, এটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমটা হচ্ছে এই N1 এর উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশনের ডেন্সিটি বা রো। আমরা যদি এটাকে রো নিউ ধরি, রো নিউ নট বা নিউ কম্পাঙ্কের জন্য যে ঘনত্বটা রো একক আয়তনের মধ্যে, সেটা হচ্ছে রো নিউ নট। তো এই রো নিউ নটের উপর ডিপেন্ড করে, মানে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই নিম্ন যে স্টেটটা রয়েছে, সেই স্টেটে কত সংখ্যক অ্যাটম রয়েছে, এই N1, হ্যাঁ, N1 সংখ্যক অ্যাটম রয়েছে তার উপরে ডিপেন্ড করে। আর একটা হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশনের ডেন্সিটি এর উপর, সেটা হচ্ছে আমরা যদি ধরে নিই সেই ডেন্সিটিটা হচ্ছে রো নিউ নট বা ঘনত্বটা রো নিউ নট, তার উপর ডিপেন্ড করে। আর এই রেটটাকে যদি আমরা স্টিমুলেটেড এমিশনের রেটটাকে যদি আমরা RST এ দ্বারা প্রকাশ করি, RST মানে হচ্ছে স্টিমুলেটেড, এ মানে হচ্ছে এমিশন, তো আর হচ্ছে রেট। তো এই রেটটা হবে স্টিমুলেটেড এমিশনের জন্য এই N1 এর সমানুপাতিক, N1 এর সমানুপাতিক, এবং এই RST এটা হবে এই যে ঘনত্বটা রয়েছে সেই ঘনত্বেরও সমানুপাতিক। এটা কার ঘনত্ব? এটা হচ্ছে এই যে আপতিত যে ফোটনটা আসতেছে না, সেই ফোটনটা কত ঘনত্বের মধ্যে থাকতে পারে, সেটাই হচ্ছে রো নিউ নট। তাহলে এই রো নিউ নটটা এখানে থাকবে, যেহেতু এটা আপতিত হচ্ছে, কিন্তু এখানে দেখো এখানে কোনো আপতিত কোনো ফোটন নাই, এটা হচ্ছে নিঃসরণ করতেছে, তার মানে এখানে রো নিউ নট
ডিপেন্ড করবে না, রেটটা রো নিউ নোটের উপর ডিপেন্ড হবে না। আবার এখানে আপতিত হচ্ছে, তার মানে এই রো নিউ নোটটা এখানেও থাকবে, মানে এখানে রো নিউ নোট থাকবে না, কিন্তু এখানে থাকবে, দুইটার মধ্যে থাকবে। ব্যাপারটা খেয়াল রাখবা। এবার ট্রানজিশনটা কোথায় হচ্ছে? ট্রানজিশনটা হচ্ছে 1 থেকে 2-তে। হ্যাঁ, মানে লেভেল 1 থেকে যখন লেভেল 2-তে ট্রানজিশন হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ব্যবহার করব। এই যে এই দুইটাকে যদি একসাথে লিখি তাহলে হবে RSTA সমানুপাতিক হচ্ছে N1 রো নিউ নট। হ্যাঁ, এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটাকে আমরা লিখব হচ্ছে B12। এবার এই 12 কি? 12 মানে হচ্ছে এই যে ট্রানজিশনটা এখান থেকে 1 থেকে 2-তে হচ্ছে, এজন্য 1 থেকে 2 বোঝাতে এখানে 1 2 ব্যবহার হয়েছে। তো আমরা প্রথমে কি বলছিলাম যে বি সহগটা ফোটনের শোষণ, এই যে অ্যাবজর্পশন বা শোষণ এবং উদ্দীপিত নিঃসরণের সাথে সম্পর্কিত। তার মানে এই B12টা হবে এই শোষণের সাথে সম্পর্কিত এবং এই উদ্দীপিত নিঃসরণের সাথে সম্পর্কিত। তাহলে এই 1 থেকে যখন 2-তে যাবে, এজন্য এখানে আমরা যে ধ্রুবকটা ব্যবহার করব সেটা হচ্ছে B12। তো সমান, আর বাকি অংশটুকু তো থাকবে N1 রো নিউ নট। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। সেম ভাবে এটার ক্ষেত্রেও বের করব। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইনসিডেন্ট যে ফোটনটা, অর্থাৎ আপতিত হচ্ছে না কোনো ফোটন, তাহলে কেবলমাত্র এটা কার উপর ডিপেন্ড করবে? যেহেতু উপর থেকে নিচে নামবে, তাহলে এই N2 এর উপর ডিপেন্ড করবে N2। আর যেহেতু এখানে কোনো ইনসিডেন্ট ফোটন নাই, সেহেতু এই রো নিউ নট থাকবে না। তাহলে আমরা লিখতে পারি এই যে রেটটা, কার রেট? এই স্পন্টেনিয়াস এমিশনের জন্য আমরা লিখতে পারি SP, মানে স্পন্টেনিয়াস এমিশন মানে হচ্ছে E সমানুপাতিক হবে N2। তাহলে এটাকে আমরা যদি RSPE সমান চিহ্ন দেই, তো সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক আসবে, আর সেই ধ্রুবকটা হবে, আমরা জানি যে স্বতঃস্ফূর্ত নিঃসরণের ক্ষেত্রে যে ধ্রুবকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এ সহগ, মানে এ সহগটা ফোটনের স্বতঃস্ফূর্ত নিঃসরণের সাথে সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে আমরা এ সহগটা নিয়ে আসবো। এখন আমাদের যে ট্রানজিশনটা হচ্ছে সেটা কোত্থেকে হচ্ছে? লেভেল 2 থেকে লেভেল 1-এ। তো সেই ক্ষেত্রে আমরা A21 লিখব, আর সাথে তো N2 ছিল। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো সেম ভাবে আমরা এটাও বের করব। এটা বের করার জন্য আমাদের দুইটার উপর ডিপেন্ড করবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে 2 থেকে N2, এটা তো N2 আর এটা হচ্ছে N1। তো দুটা ব্যাপারের উপর ডিপেন্ড করবে। প্রথমটা হচ্ছে N2 এর উপর ডিপেন্ড করবে, দ্বিতীয়টা হচ্ছে যেহেতু H নিউ আপতিত হচ্ছে, এই আপতিতর যে ঘনত্বটা সেটা হচ্ছে রো নিউ নট, সেটার উপর রো নিউ নট সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে রেটটা কি হবে? আর যেহেতু স্টিমুলেটেড এমিশন, তাহলে এখানে লিখবো যে ST, মানে স্টিমুলেটেড এমিশন মানে E। তো স্টিমুলেটেড এমিশন সমানুপাতিক হবে N2, মানে অ্যাটমটা যেখানে থাকবে তার সাথে যে এটা থাকবে, আমাদের যে অ্যাটমের মানটা কত সংখ্যক অ্যাটম থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। আর STE আর কার উপর ডিপেন্ড করবে? এই রো নিউ নটের উপর। তো সেক্ষেত্রে দুটাকে একসাথে করলে আমরা পাবো হচ্ছে RSTE সমানুপাতিক N2 রো নিউ নট। হ্যাঁ, তো এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের কি করতে হবে? RSTE একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটা হবে, আমরা আগেই বলছিলাম যে এই B ধ্রুবকটা হচ্ছে অ্যাবজর্পশন এবং স্টিমুলেটেড এমিশন দুইটার ক্ষেত্রে কাজে লাগে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে B আনবো ধ্রুবক, কিন্তু এখানে নিচে 1 2 দিব না, 2 1 দিব। দেখো এই লেভেল 2 থেকে লেভেল 1-এ আসতেছে, অর্থাৎ ট্রানজিশনটা হচ্ছে লেভেল 2 থেকে 1-এ। সেই ক্ষেত্রে B21, আর বাকি মানটা ঠিক থাকবে N2 রো নিউ নট। তো এবার এই যে এখানে যা যা লিখছি সবগুলাই আমরা একটু সাজায়া আমাদের আনসারের মধ্যে লিখব। তো আশা করি এই যে এই জায়গাটা আমাদের বুঝতে অসুবিধা হয় না, যে এই অবস্থায় বস্তুটি স্বতঃস্ফূর্ত নিঃসরণ, উদ্দীপিত নিঃসরণ এবং শোষণ প্রক্রিয়ার অধীনে হবে। যেহেতু সিস্টেম তাপগতীয় সাম্যাবস্থায় রয়েছে, তাই স্তর 1 হতে স্তর 2-তে প্রতি সেকেন্ডে স্থানান্তরিত সংখ্যার সমান হবে। তো এবার আমরা এই যে এতক্ষণ যা যা লিখছি এখানে সবটাই একটু সাজায় লিখব, তারপর আমরা এই অংশটুকু লিখব। তো আমি এটা আমার ফেসবুক পেজে আপলোড করে দিব, তো সেখান থেকে নোট আকারেও সেটা দেখে নিতে পারবা। তো সেম যে কথাগুলো আমি বলছি সেগুলো এখানে লিখছি। প্রথমে হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্পশনের 1 নং সমীকরণ, তারপর হচ্ছে 2 নং সমীকরণ, তারপর হচ্ছে 3 নং সমীকরণ। তো এবার তাপীয় সাম্যাবস্থায় বা
থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে RSTA মানে হচ্ছে স্টিমুলেটেড অ্যাবজর্পশন সমান হবে রেট অফ স্পন্টেনিয়াস এমিশন প্লাস রেট অফ স্টিমুলেটেড এমিশন। মানে হচ্ছে এই যে এখানে যে অ্যাটমটা উপরে গিয়েছিল অর্থাৎ এই গ্রাউন্ড স্টেট থেকে এই আপার স্টেটে গিয়েছিল, যে এনার্জিটা নিয়ে যে রেট নিয়ে সেম রেট নিয়ে নিচের দিকে ফিরে আসবে। অর্থাৎ এই যে উপর থেকে নিচে নামলো না, এটা আর এটাও তো উপর থেকে নিচে নামলো, এই দুজনের যোগফলের সমান। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আর স্টিমুলেটেড এমিশন সমান হবে আর স্পন্টেনিয়াস এমিশন প্লাস আর স্টিমুলেটেড এমিশন। তো এবার শুধু মানগুলা বসায় দিব এখানে। স্টিমুলেটেড এমিশন হচ্ছে B1 to N1 রো নিউ নট ইকুয়াল টু স্পন্টেনিয়াস এমিশনের রেট যেটা পাইছি সেটা হচ্ছে A21 N2 প্লাস B21 N2 রো নিউ নট। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ঘনত্বটা বের করা। তো সেই ক্ষেত্রে এই প্লাসের যে অংশটুকু এটা আমরা এই সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে, B12 N1 রো নিউ নট, এটা এই সাইডে আনলে মাইনাস হবে, মাইনাস B21 N2 রো নিউ নট ইকুয়াল টু A21 N2। তো এই রো নিউ নট কমন নিলে আমরা পাবো হচ্ছে রো নিউ নট। তাহলে এখানে থাকবে B12 N1 মাইনাস B21 N2 ইকুয়াল টু হচ্ছে A21 N2। তো এটা গুণাকারে আছে, এই পুরো মানটা ওই সাইডে গেলে ভাগ হবে। তো সেই ক্ষেত্রে হবে রো নিউ নটের মানটা আমরা পাবো এখানে A21 N2 ডিভাইডেড বাই B12 N1 মাইনাস B21 N2। তো উপরের মানটা ঠিক রাখবো, A21 N2 ডিভাইডেড বাই এখান থেকে B21 N2টা কমন নিব। তাহলে B21 N2 যদি কমন নেই মানে কি ভাগ করা না। তো এখানে তো B21 N2 নাই, তার মানে এখানে একটা ভাগ করে দিতে হবে, যেটা কমন নিছি সেটা ভাগ করে দিতে হবে। তাহলে B12 N1 ডিভাইডেড বাই B21 N2 মানে যেটা কমন নিছি সেটাই ভাগ করে দিতে হবে। তো এখানে তো এটাও কমন নিছি, তো এটা মিলে গেছে, তার মানে এটা ভাগ করলে 1 হবে। তাহলে এখানে হবে 1। তো এখানে N2 কাটা যাবে। তো আলটিমেটলি আমরা পাবো রো নিউ নটের মানটা A21 ডিভাইডেড বাই B21, তারপর হচ্ছে এখানে হবে B12 ডিভাইডেড বাই B21 N1 ডিভাইডেড বাই N2 মাইনাস 1। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। তো এবার আমাদের কাছে যদি দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এবং একটা হচ্ছে আপার স্টেট, তাহলে গ্রাউন্ড স্টেটের যে অ্যাটম সংখ্যা বা N1 আমরা তাকে জনসংখ্যাও বলে থাকি, এবং এক্সাইটেড স্টেটের যে অ্যাটম সংখ্যা N2, তো ওই যে দুইটা অ্যাটমের সংখ্যাটা, একটা হচ্ছে নিচের লেভেলের মধ্যে একটা অ্যাটম সংখ্যা আর একটা হচ্ছে উপরের লেভেলে কত সংখ্যক অ্যাটম সংখ্যা আছে, তাদের মধ্যে যে রেশিও বা অনুপাত সেটা কত হবে। তো এই অনুপাতটাই আমাদেরকে বলে দেয় হচ্ছে ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন ল। তো এই রেশিওটা আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যান থেকে জানতে পারি যে সেই রেশিওটা হবে N1 ডিভাইডেড বাই N2 ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার E2 মাইনাস E1 ডিভাইডেড বাই KVT। KV মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি তাপমাত্রা, E2 মাইনাস E1 মানে কি এই যে দুইটা লেভেলের এনার্জি লেভেলের যে পার্থক্যটা সেটা। আর E2 মাইনাস E1 হচ্ছে কার সমান, ওই যে ফোটনের শক্তি h নিউ তার সমান। তাহলে আমরা কি লিখতে পারি, N1 বাই N2 ইকুয়াল টু e টু দি পাওয়ার, এই E2 মাইনাস E1 এর পরিবর্তে লেখা যায় h নিউ ডিভাইডেড বাই KVT। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এবার আমরা N1 ডিভাইডেড বাই N2 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার h নিউ ডিভাইডেড বাই KVT, এই 5 নং এর মানটা আমরা 4 নং সমীকরণে বসাবো, অর্থাৎ এই জায়গায় আমরা বসাবো N1 ডিভাইডেড বাই N2 এর পরিবর্তে e টু দি পাওয়ার h নিউ ডিভাইডেড বাই KVT। তাহলে আমরা আলটিমেটলি 4 নং এর মানটা কত পাবো, এখানে আমরা যদি লিখি যে 5 নং এর মান 4 নং এ বসাই, তো এখানে রো নিউ নটের মান পাওয়া যাবে A21 ডিভাইডেড বাই B21 B12 ডিভাইডেড বাই B21। তো N1 ডিভাইডেড বাই N2 এর মান কত হবে, e টু দি পাওয়ার h নিউ ডিভাইডেড বাই KVT
তারপর হচ্ছে -1, শুধুমাত্র মানটা বসাইছি। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এবার আমরা 6 নং সমীকরণকে 1 নং সমীকরণের সাথে তুলনা করব। আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? rho nu is equal to 8 pi nu square divided by c n cube h nu divided by e to the power h nu by cavity -1। তো আমি বোঝানোর সুবিধার জন্য যেহেতু আমি তুলনা করব, সেক্ষেত্রে আমি এই 1 নং সমীকরণটা এখানে তুলে নিলাম, যাতে করে আমরা দুইটার মধ্যে তুলনা করতে পারি, খুব সহজে বুঝতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? 8 pi h নিউ কিউব, কারণ এখানে নিউ স্কোয়ার, এখানে নিউ কিউব ডিভাইডেড বাই সি এন কিউব ইন্টু এখানে লেখা যায় 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাভিটি -1, এভাবে লেখা যায়। তো এটার সাথে যদি তুলনা করি তাহলে দেখতে পাই যে a21 ডিভাইডেড বাই b21, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 8 বাই এইচ নিউ কিউব ডিভাইডেড বাই সি এন কিউব, কারণ হচ্ছে এটার জায়গায় a21 ডিভাইডেড বাই b21 এর জায়গায় হচ্ছে এটা আছে। আবার 1 ডিভাইডেড বাই এই যে b12 ডিভাইডেড বাই b21 ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই ক্যাভিটি -1, এই জায়গায় দেখো এখানে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাভিটি, এই জায়গার মধ্যে সাইডে কি আছে? কিছু নাই, মানে 1 আছে। তাহলে আমরা কি বলতে পারি? এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাভিটি এর সাইডে যে মানটা আছে সেম মানটাই হচ্ছে এটার সমান হবে, অর্থাৎ b12 ডিভাইডেড বাই b21 ইজ ইকুয়াল টু হবে 1। তো এই কথাটাই আমরা এখানে লিখব যে 1 নং ও 6 নং সমীকরণ তুলনা করে পাই। তো তুলনা করলে দেখা যায় a21 বাই b21 সমান a21 ডিভাইডেড বাই b21 সমান লেখা যায় হচ্ছে 8 পাই h নিউ কিউব ডিভাইডেড বাই সি এন কিউব। আবার এবং b12 ডিভাইডেড বাই b21 সমান হচ্ছে 1, কারণ এটার সাথে তুলনা করলে এখানে সাইডে কিছু নাই, মানে 1 আছে। বা b12 সমান হচ্ছে b21, এটার সাথে গুণ হবে, তাহলে b21 হবে। তো যেহেতু b12 সমান b21, আমরা এই পুরো মানটাকে একটা রাশি হিসেবে b হিসেবে ধরতে পারি। আর এত একটাই, তো a21 যে কথা শুধু একই কথা। তো সেই ক্ষেত্রে আমরা এই b21 এর পরিবর্তে শুধু b লিখতে পারি, আর a21 এর পরিবর্তে শুধু a লিখতে পারি। তো এখানে আমরা লিখতে পারি, সুতরাং a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু হবে এই মানটা 8 পাই h নিউ কিউব ডিভাইডেড বাই সি এন কিউব। তো আমরা প্রথমেই কি লিখছিলাম? সি এন এর মানটা হচ্ছে সি ডিভাইডেড বাই এন। এই মানটা আমরা এখানে সি এন এর পরিবর্তে লিখে দিব সি ডিভাইডেড বাই এন। তাহলে পাওয়া যাবে 8 পাই h নিউ কিউব সি ডিভাইডেড বাই এন, উপরে কিউব আছে মানে সি কিউব ডিভাইডেড বাই এন কিউব। তো এই ভাগটাকে গুণ বানালে এন কিউবটা উপরে উঠে যাবে, তো পাওয়া যাবে 8 পাই h নিউ কিউব এন কিউব ডিভাইডেড বাই নিচে থাকবে সি কিউব। তো এটাই হচ্ছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক, আইনস্টাইন কোফিশিয়েন্টের মধ্যে সম্পর্ক, দুইটা আইনস্টাইন কোফিশিয়েন্ট এ এবং বি এর মধ্যে সম্পর্ক। এবার আমরা এ ও বি এর মানটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখব। যদিও এখানেই শেষ হয়ে গেছে আমাদের আনসারটা, তো আমাদের বইয়ের মধ্যে আরেকটু দেয়া আছে, মানে এ ও বি এর মানটা কিভাবে বের করতে হয় সেটা দেয়া আছে, তো সেটাও আমরা এখন এখানে একটু দেখে নিব। তো এটাকে আমরা 7 নং সমীকরণ দিব এবং এটাকে আমরা 8 নং সমীকরণ দিব। তো আমাদের আনসার কিন্তু এখানেই শেষ, এ ও বি সহগ আমরা বের করে ফেলছি, মানে এদের মধ্যে যে সম্পর্কটা। তো এবার এই বি কোনোভাবে যদি আমরা এই বি এর মানটা জানতে পারি তাহলে আমরা এই আইনস্টাইন কোফিশিয়েন্ট এটা বের করে ফেলতে পারবো। তো এটা কিভাবে বের করা যায় বি এর মানটা সেটা এখন আমরা একটু দেখব। তো 7 নং সমীকরণ এখানে খেয়াল করলে দেখা যায় এই দুইটা সেম, অর্থাৎ বি। তো 7 নং সমীকরণ হতে দেখা যায় কৃষ্ণকায় বিকিরণের কারণে শোষণ ও উদ্দীপিত নিঃসরণ সম্ভাব্যতা পরস্পর কি হয়? সমান হয়। তো 8 নং সমীকরণ হতে আইনস্টাইনের এ সহগ নির্ণয় করা যায়। তো এই সমীকরণ থেকে আমরা আইনস্টাইনের এ সহগ নির্ণয় করতে পারবো যদি আমরা বি সহগটি জানি। তো বি সহগ জানা থাকলে আমরা এ সহগটা বের করে ফেলতে পারবো। তো বি সহগ কীভাবে নির্ণয় করা যায়? আমরা একটা সমীকরণ দেখব যেটা আমাদের সিলেবাসে নেই, তো আমাদের এটা মনে রাখতে হবে এই সমীকরণটা।
তো এখানে খেয়াল করলে দেখব যে নিউ এবং নিউ প্লাস ডি নিউ কম্পাঙ্ক পাল্লার মধ্যে বিকিরণের শক্তি ঘনত্ব রো নিউ ডি নিউ হয়। যদি এই বিকিরণকে একই শক্তি সম্পন্ন একবর্ণী তরঙ্গ দ্বারা উদ্দীপিত করা হয় তাহলে সন্নিকর্ষ সমাকলনের মাধ্যমে বিকে নিম্নের সমীকরণের সাহায্যে খুব সহজে নির্ণয় করা যায়। তো এই সমীকরণের সাহায্যে আমরা বিকে নির্ণয় করতে পারবো। এটা আমাদের সিলেবাসে নাই, তো এটা আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো আর ইজিক্যাল টু কি লেখা যায়, 2π² ডিভাইডেড বাই 3n² এপসাইলন নট h² নিউ স্কোয়ার রো নিউ নট। তো নিউ মানে কি, নিউ মানে হচ্ছে তড়িৎ দ্বিপোল ভ্রামক। তো এটাকে আমরা 9 নং সমীকরণ দিব। এবার এই 9 নং সমীকরণকে আমরা এই যে B12 এবং এই যে B21 অর্থাৎ 2 এবং 4 নং সমীকরণের সাথে তুলনা করব। তো তুলনা করলে n1 এবং n2 এর মান যদি 1 হয়, আমরা ধরে নিই যে n1 এবং n2 এর মান 1, তো সেই ক্ষেত্রে রো নিউ নটের সাথে যে সহগটা আছে সেটাই তো B12। তো এখানেও খেয়াল করলে দেখব যে রো নিউ নটের সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে এটা, এই পুরাটা। তাহলে আমরা যদি তুলনা করি 9 নং সমীকরণকে, 9 নংকে 2 ও 4 নং এর সাথে তুলনা করে, তো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে B = রো নিউ নট ছাড়া বাকি যে মানটা সেটা 2π² নিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3n² এপসাইলন নট h²। তো আমরা যেহেতু বি এর মানটা পেয়ে গেছি, এবার আমরা 8 নং সমীকরণের মধ্যে এই যে এই বিটা ভাগাকারে আছে, সেটা গেলে গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 8 নংয়ে বি এর মান বসাই। হ্যাঁ, বি এর মান বসালে কি পাওয়া যাবে, এর মানটা পাওয়া যাবে। তো এ = কি লেখা যায়, এই পুরা মানটা 8πh নিউ কিউব n³ ডিভাইডেড বাই c³ আর সাথে কি হবে, বি ভাগাকার আছে, সেটা আসলে গুণ হয়ে যাবে বি। তো এই বি মানে হচ্ছে 2π² নিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3n² এপসাইলন h²। তো এটা আমরা গুণ করে দিব। তো আমরা লিখতে পারি 8πh নিউ কিউব n³ ডিভাইডেড বাই c³ গুণ 2π² নিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা মিউ, হ্যাঁ, 3n² এপসাইলন নট h²। তো 8 দুগুণে কত হবে, 16। π² আর পাই মিলে হবে π³ নিউ কিউব। খেয়াল করো এখানে একটা h আছে, এখানে h² মানে একটা h এখানে থাকবে। তো আর কি থাকবে এখানে, এখানে আর থাকবে হচ্ছে n, কারণ এখানে n³ এখানে n², তো এখানে এক্সট্রা একটা n থাকবে। তো এই nটা দিব, তারপর সাথে থাকবে হচ্ছে মিউ স্কোয়ার, আর নিচে কি থাকবে, নিচে থাকবে 3h এপসাইলন নট c³। তো এটাই হচ্ছে এ ও বি এর মান, এটা হচ্ছে এ এর মান। সুতরাং এ = এ মানটা এবং বি = 2π² নিউ স্কোয়ার ডিভাইডেড বাই 3n² এপসাইলন নট h²।